আচ্ছা, বিষয়টার গভীরে যাওয়া যাক। ধরা যাক একটা বিশাল লেগো প্রজেক্ট শুরু করতে হবে। লেগো প্রজেক্ট, আচ্ছা। হ্যাঁ, বিশাল একটা লেগোর দুর্গ বানাতে হবে। এখন প্রথম ৩ দিন শুধু রঙের ভিত্তিতে ওই লেগো ব্লকগুলো আলাদা করতে হচ্ছে, সাইজ অনুযায়ী সাজাতে হচ্ছে। উম, বেশ বিরক্তিকর একটা কাজ। একদম। আর ম্যানুয়াল পড়ে বুঝতে হচ্ছে কোনটার পর কোনটা বসবে। কাজটা খুবই একঘেয়ে। কিন্তু যদি এমন কোনো জাদুর মেশিন থাকতো যা মাত্র ৬০ সেকেন্ডে ওই লেগোর পুরো বেসমেন্ট বা ভিত্তিটা একদম নিখুঁতভাবে দাঁড় করিয়ে দেয়, তাহলে কেমন হতো? সেটা তো যে কোনো নির্মাতার জন্যই একটা স্বপ্নের মতো ব্যাপার। কারণ যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর আর সময় সাপেক্ষ কাজটাই হলো এই প্রথম দিকের গোছগাছ করা। ঠিক। লেগোর ক্ষেত্রে যেমন ব্লক আলাদা করা, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা আসলে হুবহু মিলে যায়। একটা প্রজেক্ট শুরু করার আগে ফোল্ডার সাজানো, বেসিক কনফিগারেশন করা, এগুলো করতেই ডেভেলপারদের দিনের পর দিন পার হয়ে যায়। আর ঠিক এই জাদুর মেশিনের কাজটি সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়ায়, বিশেষ করে ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে করছে ফ্ল্যাটার সিড। ফ্ল্যাটার সিড, হ্যাঁ। আমাদের আজকের এই বিস্তৃত আলোচনার মূল সোর্স হল ফ্ল্যাটার সিড প্রজেক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন আর তাদের আর্কিটেকচারাল গাইডগুলো। এই সোর্সগুলো ঘাটলে দেখা যায় এই টুলটি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের বিরক্তিকর প্রাথমিক কাজগুলোকে কয়েক দিনের বদলে মাত্র কয়েক মিনিটের নামিয়ে আনতে পারে। একদম, কয়েক মিনিটে। সোর্সগুলো বিশ্লেষণ করলে একটা ব্যাপার খুব পরিষ্কার বোঝা যায় যে এই টুলটার পেছনের মূল দর্শনটাই হল বয়লার প্লেট বা বারবার লিখতে হয় এমন কোডিংয়ের ঝামেলা থেকে মুক্তি দেওয়া। মানে রিপিটেটিভ কাজগুলো কমিয়ে আনা। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য সেটাই। আমরা টুলটির কারিগরি দিকগুলো বিশ্লেষণ করে দেখব। ঠিক। প্রযুক্তি দুনিয়ায় আমরা তো সবসময় অটোমেশনের কথা বলি, কিন্তু কোর আর্কিটেকচার দাঁড় করানোর ক্ষেত্রে, মানে একদম ভিত্তি তৈরির সময় অটোমেশন খুব একটা দেখা যায় না। ফ্ল্যাটার সিড ঠিক এই জায়গাতেই কাজ করছে। আচ্ছা, লেগোর ভিত্তি তো না হয় জাদুর মেশিনে তৈরি হলো, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে এই জাদুটা কাজ করছে কিভাবে? মানে ম্যানুয়াল কোডিংয়ের জায়গাটা এই টুলটি কিভাবে নিচ্ছে? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সোর্স বলছে ম্যানুয়াল কোডিংয়ের বদলে তারা ব্যবহার করছে একটা ভিজুয়াল নোড গ্রাফ। ওয়েট, ভিজুয়াল নোড গ্রাফ, ব্যাপারটা আরেকটু ভেঙে বলা যায় কি? অবশ্যই। আসলে সাধারণত যখন কোনো ফ্লাটার প্রজেক্ট শুরু করা হয় তখন ডেভেলপারদের ম্যানুয়ালি ফোল্ডার স্ট্রাকচার বানাতে হয়। তারপর স্টেট ম্যানেজমেন্ট কি হবে সেটা ঠিক করে কনফিগার করতে হয়। রাউটিং সেটআপ করতে হয়। হ্যাঁ, রাউটিং সেটআপ করতে হয়। ফ্লাটার সিড এই পুরো ম্যানুয়াল প্রক্রিয়াটাকে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেসে নিয়ে এসেছে। ট্র্যাক অ্যান্ড ড্রপ মানে মাউস দিয়ে টেনে কাজ করা? ঠিক তাই। এই ইন্টারফেসে আর্কিটেকচার, স্টেট ম্যানেজমেন্ট, রাউটিং, ব্যাকএন্ড এগুলোর প্রত্যেকটি হলো এক একটি নোড। ক্যানভাসের উপর এই নোডগুলো টেনে এনে একটা অ্যাপের পুরো টেক স্ট্যাক বা কারিগরি ভিত্তি ভিজুয়ালি সাজানো যায়। দারুণ তো। হ্যাঁ, এখানে ওই উইজার্ড বা লম্বা ফর্ম পূরণ করার কোনো একঘেয়েমি নেই। তার মানে স্ক্রিনে দেখা যাবে যে স্টেট ম্যানেজমেন্টের জন্য ধরা যাক রিভার্ব পাড নোডটা নেওয়া হলো। হ্যাঁ। তারপর রাউটিংয়ের জন্য গো রাউটার নোডটা নেওয়া হলো, আর ব্যাকএন্ডের জন্য ফায়ারবেস যুক্ত করে দেয়া হলো। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে ভিজুয়ালি একটা গ্রাফ বানানো হলো, এটা জেনুইন, মানে একদম কাজ করার মতো অ্যাপের কোডে রূপান্তরিত হচ্ছে কিভাবে? পেছনের লাইভ পাইপলাইনটা কিভাবে কাজ করছে? কারণ শুধু ছবি এঁকে তো আর সফটওয়্যার চলে না। খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। সোর্সে এই পাইপলাইনটার খুব সুন্দর আর গভীর একটা ব্যাখ্যা দেওয়া আছে। এর ফ্রন্টএন্ডটা তৈরি হয়েছে নেক্সট.জেএস এবং রিয়্যাক্ট ফ্লো দিয়ে। নেক্সট.জেএস আর রিয়্যাক্ট ফ্লো, আচ্ছা। হ্যাঁ, যখন ভিজুয়ালি নোডগুলো সাজানো হয় তখন এই লাইভ ড্যাশবোর্ড পুরো কনফিগারেশনটাকে একটা ডিটারমিনিস্টিক গ্রাফ স্টেটে রূপান্তর করে। হ্যাঁ, আর এরপর সেই কনফিগারেশনটা চলে যায় তাদের টেমপ্লেটিং ইঞ্জিনে, যা মূলত হ্যান্ডেলবার্স দিয়ে তৈরি। এই ইঞ্জিন ভিজুয়াল সিদ্ধান্তগুলোকে ডাইনামিক্যালি ডার্ট কোডে রূপান্তর করে ফেলে। আচ্ছা, একটু থামাই আপনাকে। এই যে ভারী ভারী টার্মগুলো ব্যবহার করলেন, যেমন ডিটারমিনিস্টিক গ্রাফ স্টেট বা হ্যান্ডেলবার্স ইঞ্জিন, এগুলো সোজা বাংলায় বা সাধারণ মানুষের ভাষায় এর মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, আচ্ছা।
আমি বুঝিয়ে বলছি। মানে ডিটারমিনিস্টিক বলতে কি এটা বোঝানো হচ্ছে যে যত বাড়ি একই নোড সাজানো হবে তত বাড়ি হুবহু একে কোড তৈরি হবে, মানে কোনো র্যান্ডামাইজেশন বা সারপ্রাইজ থাকবে না? একদম নিখুঁতভাবে ধরেছেন। ডিটারমিনিস্টিক মানে হলো কোনো অনিশ্চয়তা না থাকা। ইনপুট একই হলে আউটপুট সবসময় হুবহু এক হবে। বুঝতে পেরেছি। আর ওই যে রিয়্যাক্ট ফ্লো আর হ্যান্ডেলবার্স? রিয়্যাক্ট ফ্লো এবং হ্যান্ডেলবার্সের বিষয়টা যদি আরেকটু সহজ করে বলি, রিয়্যাক্ট ফ্লো হলো সেই প্রযুক্তি যা ভিজুয়াল ক্যানভাসের উপর নোডগুলোর অবস্থান আর তাদের মধ্যকার সম্পর্কটা গাণিতিকভাবে বুঝতে পারে। মানে কোনটা কার সাথে যুক্ত আছে সেটা বোঝে। ঠিক। ধরুন রাউটিং নোডের সাথে যখন ফায়ারবেস নোডের একটা লাইন টেনে যুক্ত করা হয়, রিয়্যাক্ট ফ্লো সেই গাণিতিক ম্যাপটা তৈরি করে। আচ্ছা। আর হ্যান্ডেলবার্স হল অনুবাদক বা ট্রান্সলেটর। সে ওই গাণিতিক ম্যাপটা পড়ে বুঝতে পারে যে আচ্ছা এখানে রাউটিংয়ের সাথে ডেটাবেস যুক্ত হয়েছে, তার মানে আমাকে এখন ডার্ট ভাষায় এমন একটা কোড লিখতে হবে যেখানে রাউটিংয়ের সিকিউরিটি গার্ড ফায়ারবেসের সাথে কথা বলতে পারে। ও ওয়াও! এই পুরো প্রসেসটাই ব্যাকএন্ডে মুহূর্তের মধ্যে ঘটে যায়? একদম মুহূর্তের মধ্যে। ব্যাপারটা তাহলে বেশ পরিষ্কার হলো। ভিজুয়াল সিদ্ধান্তগুলো মূলত একটা গাণিতিক ম্যাপ হয়ে অনুবাদকের কাছে যাচ্ছে আর সেখান থেকে কোড তৈরি হচ্ছে। এখন কথা হলো, এই তৈরি হওয়া কোডটা ব্যবহার করার উপায় কি? সোর্স অনুযায়ী দুটি দারুণ উপায় আছে। কি কি? কনফিগারেশন শেষে পুরো প্রজেক্টটিকে একটা প্রোডাকশন রেডি জিপ ফাইল হিসেবে এক্সপোর্ট করে ডাউনলোড করা যায়। আচ্ছা, জিপ ফাইল নামিয়ে নেওয়া যায়। হ্যাঁ, অথবা যারা কমান্ড লাইন বা টার্মিনাল ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ফ্ল্যাটারসিডের নিজস্ব CLI ব্যবহার করতে পারেন। টার্মিনালে শুধু ফ্ল্যাটারসিড ইনিট মাই অ্যাপ লিখলেই তৈরি করা কনফিগারেশন অনুযায়ী সরাসরি প্রজেক্ট লোকাল মেশিনে তৈরি হয়ে যাবে। টার্মিনাল থেকেই সরাসরি? দারুণ তো। কিন্তু এখানেই আমার মনের ভেতর একটা খটকা লাগছে। খটকা? কেন? ভিজুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোড বানালে সেটা কি একটা জেনারিক ব্ল্যাক বক্স কোড হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না? মানে অটো জেনারেটেড কোডগুলো সাধারণত যেমন হয় আর কি। হ্যাঁ, অনেকেই এই ভয়টা পায়। ভেতরটা একদম হিজিবিজি, অপ্রয়োজনীয় ফাইলে ভরা থাকে। পরবর্তীতে এই কোড মেইনটেইন করা বা নতুন ফিচার যোগ করা কি ডেভেলপারদের জন্য খুব কঠিন হবে না? এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এটি কোনো সাধারণ অটো জেনারেটর নয় যা যথেচ্ছভাবে বা র্যান্ডামলি কোড তৈরি করে। তাই নাকি? সোর্স খুব স্পষ্টভাবে বলছে যে ফ্ল্যাটারসিড থেকে যে আউটপুট পাওয়া যায় তা সম্পূর্ণ প্রোডাকশন গ্রেড। এটি কঠোরভাবে ক্লিন আর্কিটেকচার নীতি মেনে চলে। এমনকি এটি শুরু থেকেই ফ্ল্যাটার লেন্স পাস করে। ওয়েট, ফ্ল্যাটার লেন্স পাস করার মানে হল কোডের স্ট্যান্ডার্ড বা ব্যাকরণ একদম নিখুঁত থাকা, তাই তো? ঠিক তাই। অর্থাৎ যে কোডটা জেনারেট হচ্ছে সেটা এমনভাবে সাজানো যেন একজন অভিজ্ঞ সিনিয়র ডেভেলপার নিজের হাতে অনেক সময় নিয়ে কোডটা লিখেছেন। তার মানে কোনো হিজিবিজি জগাখিচুড়ি কোড থাকছে না? একদমই না। এখানে কোনো ব্ল্যাক বক্স নেই, বরং এটি ডেভেলপারদের জন্য একটা সলিড, রিডেবল আর কাস্টমাইজযোগ্য ভিত্তি তৈরি করে দেয়, যার ওপর তারা খুব সহজেই নতুন ফিচার তৈরি করতে পারে। যেহেতু সিস্টেমটি একেবারে প্রোডাকশন রেডি এবং রিডেবল কোড দিতে পারে, তাই আমার মনে হয় শুরুতেই একদম শূন্য থেকে নোড গ্রাফ না বানিয়ে আগে থেকে তৈরি কিছু টেমপ্লেট ব্যবহার করা আরও বেশি সুবিধাজনক হতে পারে। হ্যাঁ, টেমপ্লেটের বিষয়টা সোর্সে বেশ গুরুত্বের সাথে বলা হয়েছে। বিষয়টা অনেকটা একজন মাস্টার শেফের রেসিপি বইয়ের মতো। ধরুন রান্নাঘরের টেবিলে রান্নার সব উপকরণ আগে থেকেই মেপে মেপে রাখা আছে। হ্যাঁ, দারুণ উদাহরণ। পেঁয়াজ কাটা, মশলা বাটা সব একদম তৈরি, শুধু নিজের স্বাদমতো একটু অতিরিক্ত মশলা যোগ করে রান্নাটা বসিয়ে দিলেই হলো। ফ্ল্যাটারসিডের টেমপ্লেটগুলো কি এভাবেই কাজ করে? মাস্টার শেফের অ্যানালজিটা এখানে দারুণ মানিয়েছে। সোর্সে বেশ কিছু বিল্ট ইন বা আগে থেকে তৈরি টেমপ্লেটের কথা উল্লেখ আছে, যেমন ই-কমার্স, অফলাইন ফার্স্ট, যেখানে হাইভ ব্যবহার করা হয়েছে। আচ্ছা। এছাড়াও আছে সুপারবেস ফুল স্ট্যাক, অ্যাপ অনলি এবং ফিচার ফার্স্ট স্টার্টার। এগুলো কিন্তু কোনো ডেমো বা খেলনা প্রজেক্ট নয়, এগুলো রিয়েল ওয়ার্ল্ড বা সত্যিকারের প্রজেক্টে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। অফলাইন ফার্স্ট বলতে কি এমন অ্যাপ বোঝানো হচ্ছে যেগুলো ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারে এবং পরে ইন্টারনেটে যুক্ত হলে ডেটা সিঙ্ক করে নেয়? হ্যাঁ, ঠিক তাই। এই ধরনের আর্কিটেকচার শূন্য থেকে তৈরি করা বেশ সময় সাপেক্ষ, মানে অনেক মাথা ঘামাতে হয়। তা তো বটেই। কিন্তু ফ্ল্যাটারসিডের টেমপ্লেট ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে এর ভিত্তিটা দাঁড় করানো যায়।
যে কোনো ডেভেলপার একটি প্রিসেট টেমপ্লেট বেছে নিয়ে এরপর নিজের প্রয়োজন মতো গ্রাফে নতুন নোড যোগ করতে বা পরিবর্তন করতে পারেন। দারুণ। বিশেষ করে ইন্ডি ডেভেলপাররা যারা খুব দ্রুত তাদের প্রোডাক্টের এমভিপি লঞ্চ করতে চান, তাদের জন্য এটি একটি অসাধারণ হাতিয়ার। ইন্ডি ডেভেলপারদের কথা তো বুঝলাম, কিন্তু যদি শেফের অ্যানালজিটা আরেকটু টানি, ধরুন একটা রেস্টুরেন্টের কিচেনে 5 জন শেফ আছেন আচ্ছা। এবং তাদের কাছে আগে থেকে মাপা কোনো উপকরণ নেই। প্রত্যেকে যদি নিজের মতো করে একই স্যুপ রান্না করতে যান, কেউ হয়তো লবণ বেশি দেবেন, কেউ হয়তো মশলা। হ্যাঁ, এক একজনের স্টাইল এক এক রকম হবে। শেষে দেখা যাবে স্যুপের স্বাদ এক এক দিন এক এক রকম হচ্ছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের বড় এজেন্সি বা টিমগুলোর ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটার কথা, তাই না? একদম নিখুঁত একটা পয়েন্ট ধরেছেন। ঠিক ওই জায়গাটাতেই এই টেমপ্লেটগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখে। সোর্সে একটি চমৎকার টার্ম ব্যবহার করা হয়েছে, সেটআপ ড্রিফট। সেটআপ ড্রিফট। হ্যাঁ, আপনার কিচেনের উদাহরণের মতোই ধরুন একটি এজেন্সিতে 5 জন ফ্ল্যাটার ডেভেলপার আছেন। প্রত্যেকে যদি কোনো স্ট্যান্ডার্ড টেমপ্লেট ছাড়া নিজের মতো করে প্রজেক্ট শুরু করেন, তাহলে কেউ হয়তো এক ধরনের রাউটিং ব্যবহার করবেন, অন্যজন হয়তো অন্য ধরনের আর্কিটেকচার ফলো করবেন। এবং এর ফলে পুরো প্রজেক্ট ধীরে ধীরে একটা জগাখিচুড়ি বা স্প্যাগেটি কোডে পরিণত হবে, যা পরবর্তীতে সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক তাই, ম্যানুয়াল সিস্টেমে এই স্প্যাগেটি কোডের কারণে যখন একজন নতুন ডেভেলপার টিমে আসেন, তখন তার অনবোর্ডিং হতে বা পুরো সিস্টেমটা বুঝতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কয়েক সপ্তাহ? সেটা তো অনেক সময়। কিন্তু ফ্ল্যাটাসিডের মাধ্যমে টিমগুলো একটি স্ট্যান্ডার্ডাইজড প্রিসেট তৈরি করে রাখতে পারে। যখনই নতুন কোনো ক্লায়েন্টের প্রজেক্ট শুরু হবে, সবাই ওই একই টিম টেমপ্লেট থেকে কাজ শুরু করবে। এর মানে হল টিমের সবাই একই স্টেট ম্যানেজমেন্ট, একই রাউটিং এবং একই ক্লিন আর্কিটেকচার নীতি মেনে চলতে বাধ্য থাকছে। একদম। আর যেহেতু সবাই একই স্ট্যান্ডার্ড ফলো করছে, তাই নতুন কেউ এলে তার অনবোর্ডিংয়ের সময় কয়েক সপ্তাহ থেকে কমে কয়েক দিনে নেমে আসাটাই স্বাভাবিক। এবং এটাই এই স্ট্যান্ডার্ডাইজেশনের সবচেয়ে বড় শক্তি। এন্টারপ্রাইজ লেভেলে এই টেমপ্লেটগুলো শুধু সময়ই বাঁচাচ্ছে না, বরং বছরের পর বছর কোডের গুণগত মান ধরে রাখতে সাহায্য করছে। এতক্ষণ তো প্রফেশনাল ডেভেলপার, টিম বা এজেন্সিগুলোর কথা আলোচনা হলো। কিন্তু যারা ফ্ল্যাটার ডেভেলপমেন্টে একদম নতুন, যারা কেবল আর্কিটেকচার শিখতে শুরু করেছে, তাদের জন্য এই টুলটির কি করার আছে? তাদের জন্য এটা দারুণ কাজের। সোর্স বলছে এই টেমপ্লেট আর ভিজুয়াল গ্রাফগুলো নতুনদের শেখার ক্ষেত্রে নাকি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। বিষয়টা একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, সোর্সে ফ্ল্যাটাসিডকে দি আল্টিমেট লার্নিং টুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত নতুনদের সবচেয়ে বড় সমস্যা হয় তারা বুঝতে পারে না যে একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপে বিভিন্ন প্যাকেজ বা প্রযুক্তি কিভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। আচ্ছা, মানে তারা কানেকশনটা ধরতে পারে না। ঠিক, তারা হয়তো আলাদাভাবে রাউটিং শেখে, আলাদাভাবে স্টেট ম্যানেজমেন্ট শেখে, কিন্তু সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সিস্টেম কিভাবে কাজ করে সেই বিগ পিকচার বা বড় চিত্রটা কল্পনা করা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। এখান থেকেই বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। আমি এখানে একটু ডেভিলস অ্যাডভোকেট হতে চাই। আচ্ছা, বলুন। সাধারণত যখন কাউকে কোডিং শিখতে বলা হয়, তখন পরামর্শ দেয়া হয় একদম শূন্য থেকে বা স্ক্র্যাচ থেকে প্রতিটা লাইন নিজের হাতে লিখতে, যাতে সিনট্যাক্স বোঝা যায়, কোথায় ভুল হচ্ছে সেটা ধরে ধরে শেখা যায়। হ্যাঁ, ট্রেডিশনাল পদ্ধতি তো এটাই। এখন ফ্লাটারসিড যদি কয়েক ক্লিকে পুরো রেডিমেড প্রোডাকশন রেডি কোড জেনারেট করে দেয়, তাহলে সেটা কি নতুনদের জন্য এক ধরনের শর্টকাট বা ফাঁকিবাজি হয়ে যাচ্ছে না? তারা তো আসল লজিকটাই শিখবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আসলে কোডিং শেখার আসল উদ্দেশ্য কি? শুধু মুখস্থ করে সিনট্যাক্স টাইপ করা, নাকি একটা সিস্টেম কিভাবে কাজ করে তার পেছনের লজিক বা কেনটা বোঝা? অবশ্যই লজিক বোঝাটা জরুরি। শূন্য থেকে সিনট্যাক্স লেখা হয়তো প্রথম দিকে জরুরি, কিন্তু যখন কেউ আর্কিটেকচার বা স্ট্রাকচার শিখছেন, তখন পুরো চিত্রটা দেখতে পাওয়াটা বেশি দরকার। একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন কি ফ্লাটারসিড কিভাবে এই বিগ পিকচার দেখতে সাহায্য করছে এবং কেন এটা শর্টকাট বা ফাঁকিবাজি নয়? ধরুন একজন নতুন শিক্ষার্থী জানতে চায় রিভারপড এবং ব্লক এই দুটি ভিন্ন স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আসলে পার্থক্য কোথায়। প্রথাগত উপায়ে সে হয়তো দুটো আলাদা টিউটোরিয়াল দেখবে, যেখানে দুটো আলাদা ছোট ছোট উদাহরণ দেওয়া থাকবে। হ্যাঁ, সাধারণত তো এভাবেই শেখে সবাই। এই পদ্ধতিতে সে শুধু থিওরি জানবে,
কিন্তু আসল প্রোডাকশন কোডে এদের প্রভাবটা বুঝতে পারবে না। তাহলে ফ্লাটার সিড ব্যবহার করে সে ভিন্ন কি করতে পারে? সে প্রথমে ফ্লাটার সিডে গিয়ে রিভারপড নোড সিলেক্ট করে একটি সম্পূর্ণ প্রোডাকশন গ্রেড অ্যাপ জেনারেট করে নিতে পারে। ওকে। এরপর ঠিক একই অ্যাপ অন্য সবকিছু এক রেখে শুধু স্টেট ম্যানেজমেন্টের জায়গায় ব্লক নোড সিলেক্ট করে আরেকবার জেনারেট করতে পারে। ও, বুঝতে পারছি। এরপর ওই শিক্ষার্থী তার কম্পিউটারে দুটো প্রজেক্টের কোড পাশাপাশি রেখে সরাসরি তুলনা করতে পারবে। একদম তাই ভিজুয়াল স্টুডিও কোড বা অন্য কোনো এডিটরে দুটো কোড বেস পাশাপাশি রাখলে সে চাক্ষুষ দেখতে পারবে যে রিভার্ব থেকে ব্লকে যাওয়ার কারণে ডেটা ফ্লো কিভাবে পরিবর্তিত হয়েছে। ফোল্ডার স্ট্রাকচারে কি পরিবর্তন এসেছে সেটাও দেখতে পাবে। হ্যাঁ, কোন ফাইলগুলো নতুন তৈরি হয়েছে আর কোনগুলো বাদ পড়েছে। এটি কোনো সিনট্যাক্স মুখস্থ করার বিষয় নয়, এটি হলো আর্কিটেকচারাল কার্যকারণ বা কজ অ্যান্ড ইফেক্ট বিশ্লেষণ করা। এটা সত্যিই শেখার ক্ষেত্রে একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি। তার মানে শুধুমাত্র কি কোড লিখতে হবে তা না শিখে কেন এবং কিভাবে কোডের বিভিন্ন অংশ একে অপরের সাথে কথা বলছে সেটা প্র্যাকটিক্যালি শেখা যাচ্ছে। একদম টিউটোরিয়ালের গণ্ডি পেরিয়ে সরাসরি রিয়েল ওয়ার্ল্ড কোড বেস নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হচ্ছে। ঠিক তাই। আর ভিজুয়াল নোড গ্রাফের কারণে খুব সহজেই বোঝা যায় যে ব্যাকএন্ড পরিবর্তন করলে আর্কিটেকচারে তার কী প্রভাব পড়ে। এটি নতুনদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। তারা বুঝতে শেখে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট শুধু কোড লেখা নয়, না, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে? আজকের এই পুরো আলোচনাটাকে যদি আমরা একটু সারসংক্ষেপ করি তাহলে দেখা যাচ্ছে ফ্লাটার সিড প্রজেক্টটি নিছকই কোনো সাধারণ কোড জেনারেটর নয়। এটি মূলত একটি ভিজুয়াল নোড গ্রাফ সিস্টেম যা গাণিতিক কনফিগারেশনকে মুহূর্তের মধ্যে একটি প্রোডাকশন রেডি ক্লিন আর্কিটেকচারের কোড বেসে রূপান্তর করে। হ্যাঁ, এবং এর বিল্ট ইন টেমপ্লেটগুলো ইন্ডি ডেভেলপারদের দ্রুত প্রজেক্ট শুরু করতে সাহায্য করে। পাশাপাশি বড় এজেন্সি বা টিমগুলোর মধ্যে কোডের স্ট্যান্ডার্ড বজায় রেখে সেটআপ ড্রিফটের মতো ভয়াবহ সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করে ফেলে। আর সবচেয়ে যুগান্তকারী দিকটি হল শিক্ষার ক্ষেত্রে এর প্রয়োগ। কোড জেনারেশনের মাধ্যমে দুটি ভিন্ন আর্কিটেকচার পাশাপাশি রেখে তুলনা করার যে অভিনব উপায়টি এটি তৈরি করেছে তা নতুনদের জন্য আর্কিটেকচার শেখার ক্ষেত্রে এক অভাবনীয় সুযোগ। একদম সত্যি। এখন প্রশ্ন হল, এই বিষয়গুলো জানা কেন এতটা প্রয়োজন? কারণ রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে রিভার্ভড, গো রাউটার বা ফায়ারবেস ইন্টিগ্রেশনের মতো জটিল এবং রিপিটেটিভ কাজগুলোতে ডেভেলপারদের যে দিনের পর দিন মূল্যবান সময় নষ্ট হতো, এই টুল তা বাঁচিয়ে দেয়। হ্যাঁ, সময়টা বেঁচে যায়। আর সেই বেঁচে যাওয়া সময়টা ব্যয় করা যেতে পারে নতুন আইডিয়া নিয়ে ভাবার কাজে, আসল কোর লজিক বা উদ্ভাবনে মনোযোগ দেওয়ার কাজে। একদম ঠিক। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে আমি একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, বলুন। আজ আমরা দেখলাম যে ভিজুয়াল নোড ব্যবহার করে একটি অ্যাপের সম্পূর্ণ নিখুঁত স্ট্রাকচারাল কোড তৈরি করা সম্ভব হচ্ছে। এটি তো কেবল আর্কিটেকচার বা ভিত্তি। হ্যাঁ, কিন্তু যদি প্রযুক্তি এভাবেই এগোতে থাকে, তবে কি এমন দিন খুব দূরে যেদিন অ্যাপের ভেতরের যে লজিক বা বিজনেস রুলসগুলো আছে সেগুলো কেবল ভিজুয়াল গ্রাফের আরেকটি নোড হয়ে যাবে? বাহ, বেশ গভীর একটা চিন্তা। এবং যেদিন সেটা হবে, যেদিন লজিকগুলোকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাজানো যাবে, সেদিন কি ডিজাইনার আর ডেভেলপারের মাঝখানে সীমারেখাটি চিরতরে মুছে যাবে না? ওয়েট, আসলেই তো। যে কেউ হয়তো ক্যানভাসের উপর শুধু নোট বসিয়েই আর্কিটেকচার থেকে শুরু করে কোর লজিক সব মিলিয়ে আস্ত একটা জটিল সফটওয়্যার বানিয়ে ফেলবে, এক লাইন কোডও না লিখে। হ্যাঁ, আলোচনার শুরুতে যে লেগো প্রজেক্টের কথা বলা হচ্ছিল ঠিক সেরকমই। শুধু ব্লকগুলো মিলিয়ে দেওয়াই হয়তো একদিন যথেষ্ট হবে, ভেতরের সব মেকানিজম ওই জাদুর মেশিনটাই করে নেবে। ডিজাইনার আর ডেভেলপারের পার্থক্য ঘুচে যাওয়ার এই চিন্তাটা আসলেই মাথায় ঘেঁটে থাকার মতো। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে এভাবে গভীরে যাওয়ার অপেক্ষায় রইলাম।